প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে আমি আছি জিএম হাসিব, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। আজকে তোমাদের যে বিষয়ের উপরে আমি আলোচনা করব সেটি হচ্ছে নবম শ্রেণীর জন্য ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয় থেকে চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। এই অধ্যায়ের উপরে বিগত অনেক ক্লাস আপলোড করা আছে, যেহেতু তোমাদের সিলেবাসে এটি আছে, এই কারণে এটির উপরে বেশ কয়েকটি ক্লাসই হয়েছে। আজকেও তেমনই একটি সৃজনশীল নিয়ে আমি আলোচনা করব। তার আগে অধ্যায় শিরোনামটি সম্পর্কে আবারও একটু রিভিশন দিয়ে তোমাদের মনে করিয়ে দিতে চাই। যেমন আজকের যে অধ্যায়টি সেটির নাম হচ্ছে চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি কাকে বলে? ভবিষ্যৎ হচ্ছে সর্বদাই অনিশ্চিত, অর্থাৎ আজকে আমরা এখানে বসে বলতে পারি না আগামীকাল কি ঘটবে, এমনকি 1 ঘন্টা পরে কি ঘটবে সেটিও কিন্তু আমরা এখন বলতে পারি না। অর্থাৎ এই যে অনিশ্চিত ভবিষ্যৎ, এই অনিশ্চিত ভবিষ্যৎকে যদি আমরা গাণিতিকভাবে আর্থিক যে ক্ষতির সম্ভাবনা সেটিকে যদি গাণিতিকভাবে প্রকাশ করতে পারি, তখন সেটিকে আমরা বলবো ঝুঁকি। কিন্তু এমন কোনো ঘটনা যদি আমরা সেটার দ্বারা যে ক্ষতি হবে সেটি যদি আমরা গাণিতিকভাবে প্রকাশ করতে না পারি, সংখ্যার দ্বারা প্রকাশ করতে না পারি, তখন সেটিকে আমরা বলবো অনিশ্চয়তা। ধরো একজন ব্যবসায়ী ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে কিছু পণ্য জাহাজে বোঝাই করে পাঠাবেন। তার যে মালামাল জাহাজে লোড করা হয়েছে সেটির মূল্য রয়েছে 50 লক্ষ টাকা। এখন যে নৌযানে করে উনি পাঠাচ্ছেন সেটি দেখা গেল যে মধ্যরাতে বা কিছু সময় পরে এটি দুর্ঘটনায় কবলিত হয়ে জাহাজটি ডুবে গেল। এর দ্বারা ব্যবসায়ী যে ক্ষতিগ্রস্ত হবে সেটি কিন্তু পরিমাপ করা যায়, অর্থাৎ এই ঘটনাটি হচ্ছে পরিমাপযোগ্য ঘটনা। এই ঝুঁকি এখান থেকে এই যে পাঠানোর পূর্বে ব্যবসায়ী যদি তার ঝুঁকিটা পরিমাপ করতে চাইতো, তাহলে কিন্তু তার ঝুঁকির সর্বোচ্চ যে অ্যামাউন্ট অর্থাৎ 50 লক্ষ টাকা সেটা কিন্তু সে পূর্বে অনুমান করতে পারত। কিন্তু যে মালিক রয়েছে, যে মালিকের পরিচালনায় ব্যবসায়টি বেশ ভালোভাবে পরিচালিত হচ্ছে, সেই মালিকের অবর্তমানে ব্যবসায় কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এটি কিন্তু পূর্ব থেকে অনুমান করা যায় না। একজন ম্যানেজার সে খুব ভালোভাবে ব্যবসায়টিকে পরিচালনা করছেন। এখন অ্যাক্সিডেন্টলি বা যে কোনো কারণে অসুস্থতার কারণে ম্যানেজার যদি মৃত্যুবরণ করেন, সেক্ষেত্রে ব্যবসায়টি কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে এটি কিন্তু সংখ্যার দ্বারা প্রকাশ করা যায় না। তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যৎ হচ্ছে সর্বদাই অনিশ্চিত। এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্য থেকে আমরা যে আর্থিক ঘটনাবলীর দ্বারা যে ক্ষতিগ্রস্ত হব, সেই ক্ষতিগ্রস্তের পরিমাণ যদি অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, তখন সেটিকে বলবো আমরা ঝুঁকি। এবং যে অংশটুকু পরিমাপ করা যায় না, অনিশ্চিত ঘটনা বা অনিশ্চয়তার যে অংশটুকু আমরা পরিমাপ করতে পারবো না, তখন সেটিকে আমরা কেবলই বলবো অনিশ্চয়তা। এখানে আজকে একটি উদ্দীপক আমি উল্লেখ করেছি, দেখো কি আছে। আলফা লিমিটেডের 2টি প্রকল্পের আয় হার এখানে দেওয়া আছে। প্রকল্প দুটি কি কি? সান প্রকল্প এবং মুন প্রকল্প। এবং প্রত্যেক প্রকল্পের 5 বছরের আয় হার দেওয়া আছে। সান প্রকল্পের ক্ষেত্রে প্রথম বছর আয় 7%, দ্বিতীয় বছর 8%, তৃতীয় বছর ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে 6% আছে মাইনাস, চতুর্থ বছরে আছে 9% এবং পঞ্চম বছরে আছে 10% আয় হার। মুন প্রকল্পের ক্ষেত্রেও এরকমভাবে আয় হার দেওয়া আছে। প্রথম বছর সে 8% মুনাফা করেছে, দ্বিতীয় বছর 7% ক্ষতি হয়েছে, তৃতীয় বছর 5% মুনাফা, চতুর্থ বছর 10% এবং পঞ্চম বছর 9% মুনাফা করেছে। এখন এখানে আমাকে উদ্দীপকে কি কি উল্লেখ আছে, উদ্দীপক অনুযায়ী যে প্রশ্নগুলো, এখানে সুদ হারের ঝুঁকি কি? তোমরা জানো যে ঝুঁকির যে প্রকারভেদগুলো আছে সেটি আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। তারল্য ঝুঁকি, সুদ হারের ঝুঁকি, আর্থিক ঝুঁকি, এগুলো বিস্তারিত পিছনের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে যেটি আছে সেটিই বলি। সুদ হারের ঝুঁকি কি? সুদের হার তারতম্যের কারণে যে ক্ষতির সম্ভাবনা বা ব্যবসায় যে ঝুঁকির সম্মুখীন হয় সেটিকে বলে সুদ হারের ঝুঁকি। অর্থাৎ সুদ হারের ঝুঁকি সৃষ্টি হয় সুদের হার তারতম্যের কারণে। মনে করো আমি একটি ব্যাংকে 1 লক্ষ টাকা জমা রাখবো।
এই 1 লক্ষ টাকা জমা রাখতে গেলে একটি ব্যাংকে 1 লক্ষ টাকা আমি জমা রাখবো, সেক্ষেত্রে ব্যাংক আমাকে 10% সুদ দিবে বলে আমি ধারণা করেছি। এই ধারণা করে আমি ব্যাংকের কাছে গেলাম যে ব্যাংক আমাকে 10% সুদ দিবে। তো 1 লক্ষ টাকার 10% হয় হচ্ছে 10,000। তো আমি সুদসহ আমি আমার ধরো মেয়াদ শেষে 2 বছর মেয়াদ শেষে আমি আশা করেছি যে 1,10,000 টাকা পাবো। সুদসহ আমি 1,10,000 টাকা পাবো। সুদসহ 1,10,000 টাকা পাবো। দুই বছর পরে আমি 10% সুদসহ 1 লক্ষ টাকায় 1,10,000 টাকা পাবো। এটা ছিল আমার ধারণা। এখন আমি ব্যাংকে গিয়ে জানতে পারলাম যে সুদ আমাকে 10% দিবে না, তারা 5% সুদ দিবে। তো 1 লক্ষ টাকার 5% হবে 5,000 টাকা। সেক্ষেত্রে আমি 2 বছর পরে সুদসহ পাবো কত? 1,05,000 টাকা। এখন আমি অনুমান করে রাখছিলাম যে 2 বছর পরে 1,10,000 টাকা পেলে সেটা দিয়ে আমি ব্যবসায় বিনিয়োগ করে নতুন কিছু করতে পারবো। কিন্তু 2 বছর পরে আমার প্রাপ্তি ঘটবে আসলে কত? 1,05,000 টাকা। তাহলে আমার এই দুই অ্যামাউন্টের ব্যবধান কত? আমার ধারণা ছিল 1,10,000 পাবো, কিন্তু আমি পাচ্ছি কত? 1,05,000। এই যে আমার ঘাটতি, আমার অনুমানের থেকে 5,000 টাকা আমি কম পাবো, এটার তারতম্যের কারণটা কি? এই তারতম্যের মূল কারণ হচ্ছে সুদের হার। অর্থাৎ 10% আমি আশা করেছিলাম, কিন্তু 5% সুদের কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি 5,000 টাকা। এই যে আমি সুদের হার তারতম্যের কারণে ক্ষতিগ্রস্ত হলাম, এটাকেই বলে হচ্ছে সুদ হারের ঝুঁকি। অর্থাৎ সুদের হার তারতম্যের কারণে আমরা যেটা আশা করি বা অনুমান করি যে এই পরিমাণ সুদের হার হয়তো থাকবে, কিন্তু পরবর্তীতে যদি আমাদের প্রত্যাশিত যে সুদ সেটি যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে আমাদের যে ঝুঁকির সম্মুখীন হতে হয় সেটিকে বলে সুদ হারের ঝুঁকি। এরপরে দেখো খ নাম্বার, ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে পার্থক্য কী? ঝুঁকি এবং অনিশ্চয়তা, ঝুঁকি কী এবং অনিশ্চয়তা কী সেটি আলোচনা করেছি। সুতরাং তোমরা এখানে 3-4টা পার্থক্য লিখবে। প্রথম হলো সংজ্ঞা, যে ঝুঁকির সংজ্ঞা দিবে। ঝুঁকি হচ্ছে পরিমাপ করা যায়, যে ভবিষ্যতে আর্থিক ঘটনা থেকে ক্ষতির সম্ভাবনা যদি পরিমাপ করা যায় তখন সেটিকে বলবো আমরা ঝুঁকি। আর অনিশ্চয়তার ক্ষেত্রে এই সংজ্ঞাটা কী দিব? যে ভবিষ্যতে আর্থিক ঘটনার মধ্যে থেকে যদি ক্ষতির সম্ভাবনা পরিমাপ করা না যায় তখন সেটিকে বলবো আমরা অনিশ্চয়তা। এরপর তোমরা পরিমাপ পদ্ধতি দিবে, যে ঝুঁকি পরিমাপের পদ্ধতি রয়েছে। ঝুঁকি পরিমাপের পদ্ধতির নাম হচ্ছে আদর্শ বিচ্যুতি, কিন্তু অনিশ্চয়তার পরিমাপের কোনো পদ্ধতি নেই। ঠিক আছে? এরপরে তুমি আরও বলতে পারো যে ঝুঁকি হচ্ছে তোমার কি বলে, আর্থিক ঘটনার সাথে সম্পর্কিত, কিন্তু অনিশ্চয়তা আর্থিক ঘটনার সাথে সম্পর্কিত নাও হতে পারে। এভাবে করে তোমরা বুঝে বুঝে 3টা পয়েন্ট দিলে, খ নম্বরের জন্য 3-4টা পয়েন্ট দিলে ম্যাক্সিমাম হয়ে যায়। এরপর আছে সান প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো। সান প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো, অর্থাৎ ঝুঁকি কেন আমরা নির্ণয় করি? ঝুঁকি নির্ণয়ের কারণে জানা যায় যে প্রতিষ্ঠানের যে প্রকল্পগুলো রয়েছে বা যে ব্যবসাটা রয়েছে সেটার লাভজনকতা কতটুকু, সেটির কি পরিমাণ ঝুঁকি রয়েছে, আমরা কি ব্যবসাটা চালাবো নাকি বন্ধ করব। তাহলে এই যে ঝুঁকি পরিমাপ করছি, এই ঝুঁকি পরিমাপের যে পদ্ধতি সেটিকে বলে আদর্শ বিচ্যুতি। এটাও আসতে পারে ক নম্বরে, যে আদর্শ বিচ্যুতি কি? আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি। চলো গ নম্বরে যাই। এবার গ নম্বরে বলেছে যে সান প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো। তাহলে আমরা আদর্শ বিচ্যুতির মাধ্যমে সান প্রকল্পের ঝুঁকি নির্ণয় করব। সান প্রকল্পের ঝুঁকি নির্ণয়। তোমরা জানো যে এখানে কি ছক থাকবে, কারণ বিগত ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। প্রথমত থাকবে হলো বছর, এরপরে থাকবে আয় হার, এরপরে আমরা আয় থেকে মাইনাস গড় আয় এটা বাদ দিব, যেটাকে বলতে পারি আমরা ব্যবধান। ঠিক আছে? এরপরের যে ঘর সেটি লিখব ব্যবধানের বর্গ। ব্যবধানের বর্গ, যে ব্যবধান পাওয়া যাবে সেটির আমরা স্কোয়ার করব, বর্গ করব। নিচে নিচে ঘরের সংখ্যা কয়টি হবে? যতগুলো বছর ততগুলো ঘর হবে। যেমন এখানে 5টি বছর, নিচে নিচে আমাদের 5টি ঘর হবে। আচ্ছা, 1, 2, 3, 4, 5।
এবার আমরা আসি সান প্রকল্পে। তাহলে সান প্রকল্পের আয়গুলো আমাদের বছরের সামনে লিখে নিতে হবে। প্রথম বছর ছিল 7%, এখানে পার্সেন্ট দিয়ে দিলে সংখ্যার সাথে আর এই চিহ্নটা দিতে হবে না। দ্বিতীয় বছর 8%, তৃতীয় বছর হলো -6%, চতুর্থ বছর 9% এবং পঞ্চম বছরে 10%। এতটুকু কিন্তু আমরা প্রশ্ন থেকেই তুলতে পারি। এরপরের কাজ হলো আমাদের সমস্যার সমাধান। এখানে আমরা করতে পারি কি, প্রথমে বের করতে হবে গড় আয়, অর্থাৎ আমাদের যে আয় হার দেওয়া আছে এটির গড় করতে হবে। আয় হারগুলোর যোগফলকে ভাগ দিতে হবে মোট বছরের সংখ্যা দ্বারা। তাহলে আয় হারের যোগফল কত হয়? 7 + 8 - 6 + 9 + 10। এখানে আমাদের হয় হলো 28। এই 28কে ভাগ দিতে হবে বছরের সংখ্যা। বছর যদি 4 হতো 4 দিয়ে ভাগ করতাম, এখানে আমাদের বছর হলো 5। তাহলে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 28কে যদি 5 দিয়ে ভাগ করি, এখানে অ্যান্সার আসে 5.6। তাহলে আমাদের গড় আয় কত? 5.6। এরপরেরটা খেয়াল করো, আয় মাইনাস গড় আয়। তাহলে আমাদের আয় হচ্ছে 7, এখান থেকে -5.6 কত হয় এটা আমরা দেখব। এরপরে আছে 8 - 5.6, এটাও বের করতে হবে। -6 - 5.6, অর্থাৎ প্রত্যেক বছরের আয় হার কী করতে হবে? আয় থেকে বাদ দিতে হবে। 9 - 5.6, 10 - 5.6। এবার একে একে করি। প্রথমটা 7 - 5.6, এটা হয় 1.4। দ্বিতীয়টা 8 - 5.6, এটি হবে 2.4। এবং তৃতীয়টা মাইনাস, দুইটায় যদি থাকে সংখ্যা যোগ হয়ে যায়, সাইন থাকে মাইনাস, তাহলে এখানে কত হবে? -11.6। এরপরে পরেরটা 9 - 5.6, এটা হয় 3.4। 10 - 5.6, 10 - 5.6, এটি হয় 4.4। এরপরে খেয়াল করো কি বলেছে, ব্যবধানের বর্গ। তাহলে আমাদের এই যেটা বের করছি এটা হলো ব্যবধান, এটাকে বর্গ করতে হবে, স্কোয়ার করতে হবে। 1.4 এর বর্গ করতে হবে, 2.4 এটার বর্গ করতে হবে। তারপরে আছে -11.6। একটা সংখ্যা যদি মাইনাস হয় সেটাকে বর্গ করলে, অর্থাৎ ওই সংখ্যাটাকে 2বার গুণ করা হয়। তাহলে আমরা জানি কি 2টা মাইনাস গুণ করলে কিন্তু সংখ্যাটা প্লাসই হয়ে যায়। এজন্য তুমি মাইনাস ছাড়াও স্কোয়ার করতে পারো, অর্থাৎ 11.6 এটার বর্গ করলেই যথেষ্ট। 3.4 এটার বর্গ করতে হবে, 4.4 এটা বর্গ করতে হবে। তাহলে একে একে আমরা দেখি। 1.4 এর বর্গ করলে কত হয়? 1.4 এর বর্গ, এটা হয় 1.96, 1.96। এরপরে 2.4 এর বর্গ, এটা হয় 5.76। এরপরে 11.6 এর বর্গ করলে কত হবে? 134.56। এরপরে 3.4 এর বর্গ করলে কত হবে? 11.56। এরপরে 4.4 এর বর্গ করলে কত হবে? 19.36। আচ্ছা, এগুলো আমরা পেলাম ব্যবধানের বর্গ। এখন কাজ কি? এগুলোর যোগফল বের করতে হবে। এই যে ব্যবধানের বর্গ বের করলাম, এই ব্যবধানের বর্গের যোগফল দেখতে হবে যে ব্যবধানের বর্গের যোগফল কত। তাহলে এগুলো আমরা একে একে করি। 1.96 যোগ 5.76 যোগ 134.56 যোগ 11.56 যোগ 19.36, 173.2। পরের কাজটা কি? পরের কাজ হচ্ছে ব্যবধানের বর্গের গড় করতে হবে, অর্থাৎ ব্যবধানের বর্গের গড়। গড় কি? উপরে হলো যোগফল, এটার একটা সূত্র আছে, ছোট সূত্র। যোগফলকে ভাগ দিতে হবে n-1 দ্বারা, যেখানে n বলতে কি বোঝায়? n হলো বছর, অর্থাৎ আমার এখানে যতগুলো বছর n এর মান হবে তত। এখানের জন্য আমাদের বছর হচ্ছে 5টা, তাহলে n এর মান কত? 5। এবার আবার যোগফলের জায়গায় লিখি 173.2, নিচে n এর মান হচ্ছে 5 - 1। তাহলে 173.2কে 4 দিয়ে ভাগ করতে হবে, কত আসে? ভাগ 4, এটা আসে 43.3, 43.3।
আমরা অঙ্কের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আদর্শ বিচ্যুতি বের করতে পারবো। এই যে ব্যবধানের বর্গের গড় বের করেছি, এটাকে বর্গমূল করতে হবে। সুতরাং আদর্শ বিচ্যুতি বর্গমূল করতে হবে ব্যবধানের বর্গের গড় 43.3। তাহলে 43.3 এর বর্গমূল করলে কত আসবে? 6.58। 6.58, সাথে কি দিতে হবে? একটা পার্সেন্ট চিহ্ন। তাহলে আমরা স্থান প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত পেলাম? 6.58। এটা এখানে একটু লিখে রাখি, পরবর্তীতে আমাদের ঘ নাম্বারের জন্য সিদ্ধান্ত নিতে কাজে লাগবে। তাহলে স্থান প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত? 6.58%। এবার বলেছে কোন প্রকল্পটি গ্রহণীয়, সেজন্য কি করতে হবে? এই মূল প্রকল্পেরও ঝুঁকি বের করতে হবে। মূল প্রকল্পের ঝুঁকি বের করে দেখতে হবে যে যদি মূল প্রকল্পের ঝুঁকি সানের থেকে বেশি হয় তাহলে সেটা বাদ দেব, অথবা মূল প্রকল্পের ঝুঁকি যদি সানের থেকে কম হয় তাহলে সেটা আমরা গ্রহণ করব। একই রকমের ছক থাকবে, আমি এটা মুছে ফেলি, তেমন ঝামেলা নেই। তোমরা খাতা এটা প্র্যাকটিস করার জন্য নতুন করে করতে হবে, ঠিক আছে? সব যা যা ছকের যা ঘর সব কিন্তু একই হবে। এখানে বছরের সংখ্যাও সেম, সুতরাং তোমাকে নিচে নিচে কলামও কাটতে হবে কয়টা? 5টা, ঠিক আছে? নিচে নিচে যে স্কেল করবে সেটি 5টি ঘর, যেহেতু বছরের সংখ্যা আমাদের 5টি। এই যে হয়ে গেল। এই সব কিছুই আবার লাগবে। গড় আয়ও বের করতে হবে, এটার ক্ষেত্রেও যা আছে সেম, সব সেম থাকবে, শুধু মানগুলো পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমি এটা রেখে দিলাম। দেখো, এবার আমরা মূল প্রকল্পের ঝুঁকি নির্ণয় করব ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারের জন্য আমরা মূল প্রকল্পের ঝুঁকি নির্ণয় করব। তাহলে মূল প্রকল্পের মানগুলো আমরা লিখি। প্রথম বছর আয় হার হলো 8%, দ্বিতীয় বছর -7%, তৃতীয় বছর 5%, চতুর্থ বছর 10% এবং পঞ্চম বছর 9%। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এগুলোর যোগফলকে বছরের সংখ্যা দিয়ে ভাগ করে গড় আয় বের করা। 8 - 7 যোগ 5 যোগ 10 যোগ 9, এটা হয় 25। 25কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 × 5 = 25। তাহলে গড় আয় কত? 5। এবার কি? আয় থেকে গড় আয় বাদ দিতে হবে, অর্থাৎ প্রত্যেক বছরের যে আয় আছে সেখান থেকে আমাদের যে গড় বের করলাম সেটি বাদ দিতে হবে। 8 - 5, এটি হবে 3। এখানে -7 - 5, এটি হবে কত? 7 × 5 - 12, যেহেতু দুইটা সংখ্যাই কি মাইনাস। এবার আবার 5 - 5, এটা হবে কি? 0। 10 - 5, এটা হবে 5। 9 - 5, এটি হবে 4। পরবর্তী ধাপে তোমাকে কি করতে হবে? ব্যবধানের বর্গ। তাহলে ব্যবধানের বর্গ, অর্থাৎ এই যে 3 আমাদের ব্যবধান, এটার যদি বর্গ করি কত হবে? 3 × 3 = 9। এখানে আছে 12 মাইনাস, কি বলছিলাম আগে, যে দুইটা মাইনাস গুণ করলে কিন্তু সংখ্যাটা প্লাস হয়ে যায়, সুতরাং মাইনাস ছাড়া তুমি বর্গ করলে হবে 12 এর স্কোয়ার, এটি হবে 144। এরপরে 0 এর বর্গ করলে তো 0ই হবে। এরপরে আছে 5 এর বর্গ করলে হবে 5 × 5 = 25। 4 এর বর্গ করলে হবে 4 × 4 = 16। পরের কাজ কি? তোমার ব্যবধানের বর্গের যোগফল, অর্থাৎ আমাকে এই যে ব্যবধানের বর্গ বের করেছি এটার যোগফল করতে হবে। 9 যোগ 144 যোগ 25, শূন্য যোগ করলে তার পরিবর্তন নাই, যোগ 16, তাহলে কত হয়? 194। 194। এরপরে দেখো কি কাজ করতে হবে? ব্যবধানের বর্গের গড় অর্থাৎ যোগফলকে n - 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যোগফল কত আমাদের? 194। n এর মান কত? n যেহেতু বছর, এটার জন্য 5 বছর, সুতরাং আমাকে 5ই লিখতে হবে। 5 - 1, 194 / 4। তাহলে 194কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 48.5 আসে। ব্যবধানের বর্গের গড় আমরা পেয়ে গেছি। এখন কি করতে হবে? আদর্শ বিচ্যুতি। ব্যবধানের বর্গের গড়কে রুট করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে 48.5, ব্যবধানের বর্গের গড় 48.5, এটাকে বর্গমূল করতে হবে। 48.5, এটা হয় 6.96। 6.96, সাথে কি দিতে হবে? একটা পার্সেন্ট চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাকে তুলনা করতে হবে। আদর্শ বিচ্যুতি দ্বারা আমরা কি করি? আদর্শ বিচ্যুতি দ্বারা আমরা প্রতিষ্ঠানের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সেটার ঝুঁকি
ক্ষতির সম্ভাবনাটা আমরা নির্ণয় করি। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মুন প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা মুন প্রকল্পের ঝুঁকি হচ্ছে 6.96, আর সান প্রকল্পের ছিল কত 6.58। কোনটি বেশি? এই যে মুন প্রকল্পের আদর্শ বিচ্যুতি কিন্তু বেশি, অর্থাৎ মুন প্রকল্পে ক্ষতির সম্ভাবনা বা ঝুঁকিটা কিন্তু বেশি রয়েছে। তাহলে আমাকে বলছে কোন প্রকল্পটি গ্রহণীয়? কোনটি গ্রহণীয়? সান প্রকল্প গ্রহণীয়। কারণ কি? সান প্রকল্পের ঝুঁকি কম। তাহলে এখানে ওই সিদ্ধান্তটা দিতে হবে এরপরের থেকে, এখানে যেহেতু সান প্রকল্পের আদর্শ বিচ্যুতি 6.58% এবং মুন প্রকল্পের আদর্শ বিচ্যুতি 6.96%। সুতরাং সান প্রকল্পটি গ্রহণীয়। ঠিক আছে, যে প্রকল্প আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে সিদ্ধান্ত কি? যে প্রকল্পের ঝুঁকি কম থাকবে আমরা সেই প্রকল্পটা গ্রহণ করব, অপরটি বাদ দিব যদি দুইটা থেকে একটা সিদ্ধান্ত নিতে বলে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই আদর্শ বিচ্যুতির 4র্থ অধ্যায় এই ধরনের সমস্যাই, এখানে আর কোনো গাণিতিক সমস্যা নাই। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে যদি তোমরা বুঝতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে পারবে। তোমরা সবাই এই করোনা মহামারীতে যে যার বাসায় অবস্থান করবে, বিনা প্রয়োজনে বাসার বাইরে যাবে না এবং পড়াশোনা ঠিকঠাক মতো চালিয়ে যাবে, বাবা মায়ের কথা শুনবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।